দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই সময়। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব জোটের রাজনীতির বিষয়। এই জন্য আমরা তিনজনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য জনাব আনোয়ার ইসলাম আনোয়ার FCMA। এছাড়াও আরও উপস্থিত আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ডাক্তার জাহেদ উর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি ডাক্তার জাহিদুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখলাম যে গতকাল নতুন 7টি দলের সমন্বয়ে গঠিত হলো গণতন্ত্র মঞ্চ। তো জোটের রাজনীতি কিন্তু নতুন না। তো হঠাৎ করে আমরা 2014 সালে দেখেছি, এরপরে দেখেছি, তারও আগে দেখেছি জোটভুক্ত রাজনীতিক। তো হঠাৎ করে এরকম একটি জোটের প্রয়োজন পড়লো কেন? নতুন কি থাকবে এই জোটে শুনতে চাই আপনার কাছ থেকে ডাক্তার জাহিদুর রহমান। ধন্যবাদ আপনাকে। আমরা যদি ধরে নেই যে নতুন কি আছে একটু পরে আসছে, কিন্তু যদি নতুন কিছু নাও থাকে, ধরুন কোনো একটা জোট তৈরি হয়েছে যাদের প্রধান কাজ হচ্ছে এখন যে সরকারটা ক্ষমতায় আছে, যে সরকারটা অনৈতিকভাবে ক্ষমতায় আছে তাকে ক্ষমতা থেকে সরানো হবে, এটাও যদি সেই প্রাচীন পুরনো ওই যে লক্ষ্য ছিল সেটাও যদি থাকে, সেটাও একটা জোটের জন্য যথেষ্ট। কিন্তু আমরা একটু ভিন্নভাবে ব্যাপারটা দেখছি, সেটা আসছি। তার আগে একটু বলে রাখি, আমরা হঠাৎ করে ঘোষণা করেছি ঠিক এরকম না। আমরা এই 7টা দল বেশ কিছুদিন আগে থেকে একসাথে কাজ করছিলাম। আপনাদের মনে থাকার কথা, ওই যে জনাব মুশতাক যখন জেলে মারা গেলেন, এই সরকারের বিভৎস একটা আইনের অধীনে, যে আইনটা নিয়ে আমরা খুবই ফাইট করেছি, কিন্তু সেই আইনটা আছে এবং সেই আইনের অধীনে গ্রেফতার হয়ে উনি জেলে মারা গেলেন, তখন থেকে আমরা একসাথে প্রোগ্রাম করেছি এবং আমরা অনেক ক্ষেত্রে একসাথে ছিলাম। আমাদের মধ্যে ক্রমাগত আলোচনা হয়েছে। তার একটা সফল পরিসমাপ্তি এসে বলবো যে এটার ঘোষণা হয়েছে। এটা হলো চেষ্টাটার পরিসমাপ্তি। আমাদের কাজ তো সামনে রয়ে গেছে। আমার জিজ্ঞাসা ছিল যে জোটের রাজনীতিটা আমাদের দেশের প্রেক্ষাপটে নতুন নয়। জোট অলরেডি আছে, 14 দল। তারপরে যদিও বিএনপির জোট ছিল, তারা মানে ভেঙে গেছে, চলে গেছে, সেটা বলেনি। কিন্তু এমন একটি সময় আবার 7 দলীয় একটি জোটে দেখলাম সেই পুরনো লোকগুলো যারা বিভিন্ন নামে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ছিল। আচ্ছা, খেয়াল করুন যে আগে বাংলাদেশের জোটে যে রাজনীতি ছিল সেগুলো মূলত নির্বাচনী জোট ছিল। যেমন আমার দলের কথা বলতে পারি, গত নির্বাচনের আগে আমার দলও বিএনপির সাথে একটা জোটে ছিল, ঐক্যফ্রন্ট নামে। এটা ঠিক নির্বাচনী জোট না, প্রথম কথা। এটা হচ্ছে ডিফারেন্সের জায়গা। এবং আমরা একটা কথা খুব ক্যাটাগরিক্যালি বলার চেষ্টা করছি, যেটা আমাদের ঘোষণাপত্রেও ছিল, গতকাল যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। আমরা ইনফর্মালি এটাকে এভাবে বলি, আমি ইনফর্মালি বলি, আমরা বলি ইলেকশন প্লাস। বাংলাদেশের যাবতীয় যত সংকট আছে তার জন্য প্রথমে একটা ডেমোক্রেটিক প্রসেস, একটা ডেমোক্রেটিক নির্বাচন, অ্যাকসেপ্টেবল এবং পার্টিসিপেটরি ইলেকশন হতে হবে। এবং আমরা 7 দলই বিশ্বাস করি, মনে করি এই ক্ষমতাসীন সরকারের অধীনে এরকম নির্বাচন হতে পারে না। পারে না। সেটা যদি চান আমরা সেটা আলোচনা করব, সেটা আমরা মনে করি। সুতরাং একটা মানে নিরপেক্ষ একটা তো হয়েছে, গত 2টা তার আগে নির্বাচন তো হয়েছে। জি হ্যাঁ, এখন যদি দুটো না, বিশেষ করে 14 সালেরটা এক ধরনের এসকেপ করার সুযোগ ওনাদের আছে, যে দল তো নির্বাচনে আসেনি, সো টেস্ট হয়নি। 18 সালে আসলে আমরা যা নির্বাচন করেছি, ভাইয়াদের আনোয়ার ভাইদের হুইপ জনাব স্বপন, আমাদের এক কথা আর এখন বলি টলি না, উনি ডয়চে ভেলের সাথে একটা শোতে উনি খুব ক্লিয়ারলি উপস্থাপকের কাছে উনি স্বীকার করেছেন, উনি অবশ্য দায় দিয়েছেন প্রশাসনের ওপরে, তাদের অতি উৎসাহে রাতে ভোট টোট হয়েছে, এগুলো উনি বলছেন, আমরা আর বলছি না। জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব চুন্নু কয়েকদিন আগে ক্লিয়ারলি আমরাই করি, রাতের ভোট করেছেন টরেছেন। ওনাদের দলের সাথে ওনাদের সাথে জোটে ছিলেন বাংলাদেশ জাসদ, শরীফ নুরুল আম্বিয়ার দল অফিসিয়াল রেজলিউশন নিয়েছে জাস্ট ইমিডিয়েটলি আফটার দ্য ইলেকশন। তাহলে আমরা মানছি না, এটা নিয়ে ডিবেট হলো, আমরা ডিবেট করব, কিন্তু এটা হলো একটা জায়গা। এই কথাগুলো আমাদের সোসাইটিতে প্রচুর আছে, অনেকেই বলছে, কিন্তু আমাদের জায়গাটা এখানে শেষ না। আমরা যে কথাটা খুব ক্লিয়ারলি বলছি যে আমাদের এই রকমভাবে রেজিমগুলো এসে থেকে যেতে পারে, আমাদের পুরো স্টেটের যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, কনস্টিটিউশন, সব কিছুতে কিন্তু অনেক মেজর সমস্যা আছে। না সেটা আছে, কিন্তু আপনারা প্রথমত জোটটা আপনি করলেন যে নির্বাচন, প্রথমত আমরা ইনফ্যাক্ট দুটোকে একসাথে বলছি। আমরা বলছি এখানে আমরা ডিফারেন্ট, সেটা হচ্ছে আমাদের এই জোট
মানে সরকার সহ দেশের শাসনতান্ত্রিক যে কাঠামো আছে এটা বদলে ফেলা এবং দুটোকে আমরা ইকুয়ালি একসাথে বলছি। আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি আনোয়ার ভাইয়ের কাছ থেকে। জনাব আনোয়ার ইসলাম, আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগের অনেক আগের থেকেই জোট আছে, যে জোটটা 14 দলীয় জোট, যে জোটটা ভেঙে গেছে বা নাই এটি তারা বলছে না। এক ধরনের নিষ্ক্রিয় থাকলেও আওয়ামী লীগের একটি মিত্র দল আছে এবং তারা সেই জোটভুক্ত আছে, যদিও সেই 14 দলের জোটভুক্তরা এই বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তাদের মধ্যে দ্বিমত আমরা দেখেছি, কিন্তু অতি সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে তারা দ্বিমত করেছে। যদি আমি এভাবে বলি যে আওয়ামী লীগের শরিক 14 দলের জোটভুক্ত দলগুলো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির দায় নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন। ওয়ার্কার্স পার্টি প্রতিবাদী মিছিল করেছে, জাসদ মিছিল করেছে, গণতান্ত্রিক পার্টি বিবৃতি দিয়েছে। তাহলে কি এই জোট থেকে কি আওয়ামী লীগ কি একটু মিত্রদের কাছ থেকে কি একটু দূরে সরে গেল? শুনতে চাই আপনার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক এবং যারা রাত জেগে এই অনুষ্ঠান দেখছেন। আপনারা জানেন এই আগস্ট মাস শোকের মাস। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু সহ যারা শহীদ হয়েছেন, এবং গতকালকে ছিল বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা যে এতক্ষণ যে আলোচনাটা করলেন, মিত্রদের কি পাশে পাচ্ছে না? অবশ্যই আমরা পাশে পাচ্ছি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে জোটভুক্ত হলেও তারা কিন্তু এক একটা নিজস্ব দল, তারা নিজেদের একটা আদর্শ আছে, তারা নিজেদের মতো করে রাজনীতি করে। হয়তো দেশের স্বার্থে প্রয়োজনে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তারা একসাথে এক প্ল্যাটফর্মে বাংলাদেশে যারা সাম্প্রদায়িক শক্তি যারা আছে, অসাম্প্রদায়িকতা নিয়ে আসার কারণে একটা জোট প্রয়োজনের তাগিদে এটা হয়েছিল। কিন্তু তার মানে এই না যে তারা তাদের দলের আদর্শগুলো নিয়ে তারা এগোবে না। তাদের নিজস্ব একটা স্বকীয়তা আছে, তাদের আদর্শ আছে। কিন্তু জোটভুক্ত দলের জোটভুক্ত হওয়ার কারণেই যে বাংলাদেশ আওয়ামী লীগ যে কোনো সিদ্ধান্ত নিবে আর সেটা তাদেরকে মানতে হবে, এরকম কোনো আমাদের ভিতরে কোনো ঐক্য বা চুক্তি সেরকম কিন্তু নাই। তারা তাদের দলের আদর্শ, তাদের ভালো লাগা, তাদের ইচ্ছা অনুসারে তারা এটা করতেই পারে। বাট তাদের সাথে আমাদের মেইন যে ঐক্যটা হলো সেটা হলো যে একটা বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িকতা নিয়ে আসা এবং মুক্তিযুদ্ধের চেতনাগুলা বাস্তবায়ন করার জন্য একটা সাম্প্রদায়িকতা আছে। হ্যাঁ, অবশ্যই। এবং আমরা যে মনে করি যে জোটের যেটা বললেন যে জোটভুক্ত রাজনীতি, যে গণতন্ত্রের যে জোট হলো, আসলে এটাকে আমরা দেখি না, সবাই দেখে। বাস্তবতা হলো যে এটা একটা বিএনপির একটা বি টিম হিসেবে আমরা, অবশ্যই এটা গণতন্ত্রের মঞ্চ। কারণ কদিন আগেই আমরা দেখলাম ফখরুল আলম এবং সাকি সাহেব এবং আমাদের মাহমুদুর রহমান মান্না, তাদের সখ্যতা, তাদের কথাবার্তা, তাদের ঐক্য, তাদের চেতনাবোধ সবকিছু তো আমরা দেখে আসছি। এবং তাদের নিজস্ব কোনো আদর্শ আছে কিনা আমি জানি না। এটা আদর্শবিহীন দলগুলো শ্যাওলার মতো ভাসতে ভাসতে যখন কোথাও একটু জায়গা পায় সেখানে তারা ওখানে আশ্রয় নাই। আবার যদি কোনো কারণে তাড়িয়ে দেয় আবার ভাসতে থাকে, আবার কোথাও গিয়ে বসতে থাকে। কারণ আমরা নাগরিক ঐক্যর যে প্রধানকেও আমরা দেখেছি, তাদের খালেদা জিয়ার সাথে কি ধরনের সম্পর্ক, জিয়ার সাথে কি ধরনের সম্পর্ক, আমাদের নেত্রীর সাথে কি ধরনের তাদের সম্পর্ক ছিল আমরা তো জানি। তাদের নিজস্ব কোনো স্বকীয়তা নাই, নিজস্ব কোনো আদর্শ নাই। কার কথা বলছেন? এই যাদের আমি মঞ্চের কথা বলছি, এই যে জোটটি হলো গণতন্ত্রের যে মঞ্চের কথা বলছি, গণতন্ত্র মঞ্চে যারা নেতাদের নিজস্ব কোনো না, তাদের কোনো আদর্শ নাই, আদর্শ নাই কেন বলছেন? কি বলবো, তাদের কোনো আদর্শ থাকলে কি আর এইভাবে ওই আমি তো বলেই দিলাম যে তারা হলো বিএনপির শুনতে চাই। খন্দকার মাসুক, বলা হচ্ছে এই যে জোটের রাজনীতি, অলরেডি নজরুল ইসলাম খান এই জোটকে স্বাগত জানিয়েছে। আপনি কি বলবেন? বলা হচ্ছে যে এটি বিএনপির বি টিম, সরকার বিরুদ্ধে কোনো কিছু একটি জোট হয়েছে। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমি অব্যাহত লোডশেডিং, বিদ্যুৎ, তেল ঘাসে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলায়
শান্তিপূর্ণ প্রতিবাদ সভায় অনির্বাচিত সরকারের পেটোয়া বাহিনীর নির্বিচার গুলিতে আমাদের দুইজন সহযোদ্ধা ভাই শাহাদাত বরণ করেছে। ছাত্রদলের সভাপতি নূরে আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম সহ দুজন শাহাদাত বরণ করেছে, অর্ধশতাধিক আহত হয়েছে। যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার শান্তির কামনা করি এবং যারা আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের আশু রোগ মুক্তি কামনা করে আমি বলতে চাই, জোট ডাক্তার সাহেব যথার্থই বলেছেন, দেশ ও জাতির প্রয়োজনে ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল অদ্যাবধি জোট হয়েছে। জোট দুই প্রকার হয়েছে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনীয় জোট, কখনো অন্যায় অত্যাচার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রুখে দাঁড়ানোর জন্য জোট হয়েছে। 1954 সালে জোট নির্বাচনী জোট হয়েছিল। আপনার মনে আছে 1982 সালের 24শে মার্চ একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে স্বৈরাচারী শাহ যখন ক্ষমতা দখল করেছে, দীর্ঘ 9 বছর জগদ্দল পাথরের মতো এদেশের উপর চাপিয়ে শাসন করেছেন। সেই সামরিক সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে জোট গঠন হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বে 15 দলীয় জোট, বিএনপির নেতৃত্বে 7 দলীয় ঐক্য জোট এবং অন্যান্য বামপন্থীদের নেতৃত্ব 5 দল আরও সংকট জোট হয়েছিল। কি কারণে জোট হয়েছিল? জোটের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? সেই সময় জোটের লক্ষ্য উদ্দেশ্য ছিল তো ক্ষমতায় নয়, এদেশের ভোটের অধিকার। আনোয়ার ইসলাম আনোয়ার যেটি বলল যে আজকের মুহূর্তে আজকে যে দল ক্ষমতায় আছে সেই দলের বিরুদ্ধে সেই দলের বাইরে একটি জোট হলো, তাদের প্রতিবাদে, তাদের বিভিন্ন শাসনের অথবা অনিয়ম অব্যবস্থার কারণে যেটি হয়েছে, এটা বলা হচ্ছে যে বিএনপির বি টিম। আমি বলছি, আমি সেখানে আসছি। সেই সময় সেই জোটের নেতৃত্বে দীর্ঘ 9 বছর পরে সাদের পতন হয়েছে, এদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছিল। ঠিক তেমনিভাবে আজকে একটি অনির্বাচিত সরকার যারা এদেশে নির্বাচনী ব্যবস্থা ধূলিসাৎ করেছে, গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের পকেট খালি করে লক্ষ লক্ষ টাকা পাচার করেছেন, তার বিরুদ্ধে জোট হতে পারে, হবেই, এটাই স্বাভাবিক। এই সরকারে অন্যায় অবিচার লুটপাট দুর্নীতির ফেসিস্ট সরকারের বিরুদ্ধে জোট হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় জোট হয়নি, ইনু রাশেদ খান মেনন নেতৃত্বে জোট তাদের সাথে আছে না? তারা সেদিন কিসের জোটে? নির্বাচনী জোট করেছিল। তারা বিএনপির বিরুদ্ধে, যখন বিএনপির ক্ষমতায়, তখন তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের জন্য জোট গঠন করে নাই, জোট গঠন করেছে। আজকে এই সরকারের অন্যায় অবিচার ফেসিবাদের বিরুদ্ধে জোট হয়েছে। এদেশে গণতন্ত্র ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একাধিকবার জোট হয়েছে। আমি জোটকে স্বাগত জানাই এবং আমি মনে করি এই জোট আগামী দিনে এদেশের জনগণের মুখপাত্র হিসাবে। শুনতে চাই আপনার কাছ থেকে যে কথাটি এসছে, এখানে আনোয়ার ভাই বলেছেন একটু কথা, আসলে অনেকেই কিন্তু বলছেন যে এই জোট সরকার বিরোধী জোট, এটা বিএনপির বি টিম। কেন এই অপবাদ আপনাদের বিরুদ্ধে? আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে আমাদেরকে নিয়ে কথা হচ্ছে, এটা খুব পজিটিভ। আনোয়ার ভাই এটা বললাম আমরা বি টিম, এবং সরকারের একজন মন্ত্রী আছেন যার কাজই হচ্ছে বিরোধীদের নিয়ে কথা বলা, সকাল বিকাল উনি বলছেন, উনি আমাদেরকে নিয়েও বলেছেন নানা রকম ডেরোগেটরি কথা। এই নেগেটিভ কথাগুলো আমার কাছে ভালো লাগে। বলার চেষ্টা করছেন ওনাদের মুখ থেকে, বাইরে থেকে অনেকগুলো কথা, যে আমরা এই রকম দল, আমরা একত্র হয়ে কি করব, ইত্যাদি ইত্যাদি নানা রকম অপমান সূচক কথাবার্তা মনে হতে পারে। কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা আসলে একত্র হয়ে যদি আমাদেরকে ইগনোরই করা যেত তাহলে কিন্তু ইগনোর করা হতো। আপনি যখন কাউকে গালি দেন, কাউকে সমালোচনা করেন, বাজে রকম কমেন্ট করেন, ভাইয়ারটা যেটা, এটা বাজে কিছু না, কিন্তু আমি সেটারও জবাব দেবো, কিন্তু আমরা বাজে কমেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মে হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকমভাবে লিখছেন। এর মানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনাকে ইগনোর করা যাচ্ছে না। আপনি যখন কারো গালি খান, আপনি বুঝতে হবে আপনি আসলে সমাজে কিছু একটা করেছেন। এটা হলো সোজা সাপটা কথা। কিছু মানুষ যখন আপনাকে গালি দেয়, বিএনপির বি টিম কিনা, প্রথম কথাটা হচ্ছে বিএনপিকে আমরা খুব অচ্ছুত কিছু এটা মনে করি না। আমার দল তো, আমি বলেছি যে আমরা গত ইলেকশনের আগে জোটে ছিলাম। আচ্ছা, বিএনপি
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সরকার বিরোধী আন্দোলন করছে। বিএনপি ভাইয়া বললেন এই রিসেন্টলি তারা দুজন মানুষকে জীবন দিতে হয়েছে, এর আগেও লম্বা হিস্ট্রি আছে যেভাবে এদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এদিন তো না হয় সামনাসামনি গুলো তুলে নিয়ে গিয়ে গুলি করে মারা, গুম, মামলা, নানান কিছু হয়েছে। সুতরাং বিএনপি তার জায়গা থেকে এই রেজিমের বিরুদ্ধে ফাইট করছে। প্রশ্নটা হচ্ছে এখন আমরাও তো বিরোধী রাজনীতি করি, এখন আমরা বিরোধী রাজনীতি করা মানেই কি বিএনপির বি টিম হওয়া? কোনোভাবেই না আসলে। কারণ আমরা শুরুতেই একটা কথা বলেছি যে বিএনপির সাথে আমাদের সুস্পষ্ট একটা জায়গায় কিছুটা মত পার্থক্য বলবো আছে, সেটা হচ্ছে আমরা শুধু এটাকে একটা সরকারকে পতন করে একটা নির্বাচন দাও তাতেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা মনে করি না। এই প্রসঙ্গে একটা জিনিস জানিয়ে রাখি, বিএনপির সাথে আমাদের দলেরও, বিএনপি বিভিন্ন দলের সাথে মিটিং করছে, আমাদের এই 7 দলীয় জোটের অনেকের সাথে বসেছেন, আমাদের সাথেও বসেছেন। আমরা একটা কথা বলেছি, সেটা হলো আমরা যা চাইছি যে শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন হলো, সেই নির্বাচনের পর বাংলাদেশ কি একেবারেই সুন্দর মতো চলতে শুরু করবে? আমাদের তো খুব সুষ্ঠু নির্বাচনের অন্তত 4টা অভিজ্ঞতা আছে, বাংলাদেশকে পাল্টে গিয়েছিল। সুতরাং আমরা ওই অভিজ্ঞতাগুলো রেখে আমরা বলছি যে আমরা শুধু ইলেকশনেই শেষ হচ্ছি না, সেই জায়গা থেকে বলি যে আমরা বরং বিএনপির ওপরও চাপ তৈরি করছি, তারা যদি আমরা একসাথে, আমরা কোনোভাবেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা তো এরকম একটি জোট করেছিলেন গত নির্বাচনে, ডক্টর কামালের নেতৃত্বে একটা জোট করলেন, নির্বাচনে গেলেন, কিন্তু খুব বেশি তো সুফল নেই তাতে। সেটা পরের বিষয়। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, প্রথম কথা হচ্ছে গতবার এটা ছিল নির্বাচনী জোট, এটা কিন্তু নির্বাচনী জোট না। আমরা এই যে আর করছি, আমাদের একটা সুনির্দিষ্ট ফাইট আছে, কিন্তু আপনার মূল ফাইটটা হচ্ছে সরকারের বিরুদ্ধে। সরকারি জোট একটি দলের মূল এজেন্ডায় যদি হয় সরকারের বিরোধিতা করা, তাহলে সেই জোটের কি ভবিষ্যৎ? একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমাদের সরকারের বিরোধিতা ইজ আ মাস্ট। কারণ আমরা যেরকম দেশ দেখতে চাই, যে ভাই বারবার মুক্তিযুদ্ধের চেতনা, সপক্ষের শক্তি বলছেন, আমি একটা ইউনিভার্সিটিতে পার্ট টাইম পড়াই, তো আমি একটা পরীক্ষা করি প্রত্যেকটা সেকশনে যে মুক্তিযুদ্ধের চেতনাকে তোমরা কেউ ডিফাইন করতে পারো? খেয়াল করুন, ওনারা মুক্তিযুদ্ধের চেতনা পর্যন্ত বলেন এবং ওনারা এই চেতনাটাকে ডিফাইন করে না। আমি সময় থাকলে আমি প্রমাণ করতে পারি, চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ করতে পারি, আওয়ামী লীগ, এখনকার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না। কারণ মুক্তিযুদ্ধের যে চেতনা, এই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আমি জিজ্ঞেস করে দেখেছি, কেউ মানবিক মর্যাদা বলতে পারে, আমি জিজ্ঞেস করেছি মানবিক মর্যাদা কাকে বলে, ক্যান ইউ সে? আমি দেখেছি ও মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটি, যে আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন অফ হিউম্যান রাইটস থেকে যে নিয়েছিলাম হিউম্যান ডিগনিটি, আমরা এখানে এটার মানে কি আমি দেখেছি জানে না মানুষজন। যদি তাই জানে তাহলে হবে না। সেজন্যই বলছি যে সত্যিকার অর্থে আমরা শুধু একটা নির্বাচন না, আমরা এই রকম একটা দেশ গড়ে তুলতে চাই যেখানে এই জিনিসগুলো প্রিজার্ভড হবে। সোনার বাংলা শ্মশান কেন বলে আমরা একটা পোস্টার করে 70-এ নির্বাচন করেছিলাম অসাম্যের বিরুদ্ধে, তাই তো? সেই বাংলাদেশে আজকে বসে আমাদের বিভিন্ন জায়গার যে দারিদ্র্যের চিত্র আছে, মানুষের পার্সেন্টেজের যে চিত্র আছে, বিভিন্ন জেলার যে চিত্র আছে, আপনি কি জানেন কাঞ্চন ভাই, বাংলাদেশের একটা জেলা কুড়িগ্রাম আর লালমনিরহাট, এই দুটো জেলায় বাংলাদেশের দারিদ্র্য বাড়ছে। কুড়িগ্রামে এখন 72%। না, কিন্তু মাঝে তো মঙ্গা অনেক চলে যাওয়ার একটা ইয়া ছিল, এটা ডেটা। এবং আমি যে কথাটা বলছি, এই ডেটাটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডেটা, খানা জরিপের। পরপর দুটো ডেটায় দেখা গেছে কুড়িগ্রামে, আমি স্পেসিফিকলি যদি সবচেয়ে খারাপ জেলাটার কথা বলি, ওখানে দারিদ্র্য বাড়ছে প্রতি 5 বছর। বাড়ছে হয়তো আফটার কোভিড, এক ধরনের একদম না সময় আমাদের সাথে কোভিডের না, আমি এটা ব্যাখ্যা দিতে হবে, কথাটা যেহেতু উঠলো, কোভিডের না। কারণ হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে 2010 আর 2016-র খানা জরিপ আছে, এই মুহূর্তে 16-র পরের খানা জরিপের কোনো ইয়ে নেই, সুতরাং কোভিড ওর মধ্যে ছিল না। সো 10-এও আমরা দেখেছি 5-এর তুলনায় ওখানে দারিদ্র্য বেড়েছে, এরপর 16-তে এসেও তার চেয়ে বেশি দারিদ্র্য বেড়েছে। যে কথাটা বলতে চাচ্ছিলাম যে অসাম্যের কথা, রংপুর বিভাগের 6টা জেলা ভীষণ গরিব। আমি হাসতে হাসতে বলি, সোনার রংপুর শ্মশান কেন বলে একটা মুভমেন্ট হওয়া দরকার আছে এখন। তো আমরা স্বাধীন দেশের কথা বলেছিলাম, ধরে ধরে দেখাতে পারি যে আমরা কোনো জায়গায় আসলে কাজ করি। তো আমাদের এই জোট আসলে স্বাধীনতার মূল চেতনা নিয়ে কাজ করতে চাই। জি জনাব আনোয়ার, অনেক কথা এসছে, অনেক কথা এসছে, এখন অনেক কথার উত্তর দিতে গেলে তো সময় লাগবে। হ্যাঁ, সেটাই ঠিক। তবে ওনার জাহিদ ভাইয়ের কথার যে মূল, আমরা তো একটা মুক্তিযুদ্ধের যে চেতনার কথা আমরা বলি, যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ, এই 4টা মূলনীতি নিয়েই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। এবং অনেক লম্বা হয়ে যাবে। আমি যে মুক্তিযুদ্ধের চেতনাবোধ আমাদের ভিতরে নাই, এবং বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না এখন এই মুহূর্তে, তো ওনারা এটা কিভাবে বলে আমি তো বুঝি না। যে বিএনপি বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসলো,
যে বিএনপি বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, যে বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার জন্য আমাদের শত শত আর্মিদেরকে মেরে ফেলা হয়েছে, যেখানে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে পারা যায় ভুলুণ্ঠিত করা হয়েছে, রাজাকারকে নিয়ে এসে প্রধানমন্ত্রী বানানো হয়েছে, সেই নিষিদ্ধ জামাতকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই গোলাম আজমকে বাংলাদেশে নিয়ে এসছে, এত কিছু করার পরে সেই বিএনপির সাথে কিভাবে বসে, এটাও তো একটা রুচিরত ব্যাপার রাজনীতির ব্যাপারে। যদি তাদের সেই মুক্তিযুদ্ধের 4টা মূলনীতির একটা মূলনীতি যদি তাদের সাথে থাকে, তাহলে তো তার সাথে বিএনপির সাথে বসারই কথা না। কিন্তু অথচ তারা এর আগেও কিন্তু জোট করেছে, বর্তমানেও করছে। এখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তুমি বলতেই পারো, তুমি রাজপথে যেতেই পারো, যে কোনো দল একটা সরকারের একটা তার যে কোনো সিদ্ধান্তের প্রতিবাদে করতেই পারে জনগণের স্বার্থে। এটাই হলো গণতান্ত্রিক ব্যবস্থা। এখন আমি খেলতে যাব কার সাথে? আরেকটা গণতান্ত্রিক মোনা দলের সাথে তো আমি খেলবো। আপনি তো বলতেই দেন না, যেটুকু বললে না বললে না, আমি সেটুকুই বলতে চাচ্ছি। যখনই আপনাকে প্রশ্ন করব, ওনারা যেটা বলছেন, আমি যখনই আপনাকে প্রশ্ন করছি, তার মানে আপনাকে আরো অনেক বলার একটা সুযোগ করে তৈরি দিচ্ছি। আপনাকে এটা বুঝতে হবে। আমি জাস্ট খালি না, আপনি তখন যদি আমাকে থামেন, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, তাহলে আপনি অনেক কথা বলতে পারেন। কিন্তু আপনি আমাকে সুযোগ না দিলে তো হবে না। আমি তো আপনাকে থামাচ্ছি না। জি জি বলেন, আপনার কি প্রশ্ন আছে? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, আপনি অবশ্যই বলবেন। আপনি স্বাধীনতার ওইটা যদি শেষ করেন, আমার একটি প্রশ্ন আছে। জ্বালানি তেলের দাম না, ওইটা তো শেষ হয় নাই। আচ্ছা বলেন। আমি ওইটা একটা ফিনিশিংটা তাদের কাছে যেটা দিতে চাচ্ছি, যে সেই মুক্তিযুদ্ধের চেতনা আর আমরা ধারণ করি না তাদের ভাষায়। সেই জামাত এর আগে যে জোট করেছিল, সেই জোটের ভিতরে ডক্টর কামাল হোসেন কিন্তু মাইন্ড করেছিল। কেন জানেন? যে আন্ডারগ্রাউন্ডে তারেক রহমান 20-25 জন জামাত ইসলামকে কিন্তু সিট দিয়ে দিয়েছিল। সেই কারণে কিন্তু সমস্যা কোথায়? তার কারণে ওরা মাইন্ড করেছিল। সমস্যা কোথায়? তো যারা আমার 2,30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের যারা ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছিল, যারা এখন এই কারেন্ট অ্যাফেয়ার্সে থাকলে আমার জন্য যে দল সম্পর্ক রাখছে, তাদের পাশে বসে যখন বাংলাদেশ আওয়ামী লীগ শুধু তো 71-এর মুক্তিযুদ্ধ না, সেই 47 সালের আগে থেকে বঙ্গবন্ধুর গোটা জীবনী পড়লে আপনি বুঝবেন কিভাবে বাঙালির জন্য বঙ্গবন্ধু কাজ করেছেন। সেই ইতিহাসটা আগে পড়েন না, তারপরে আপনি এই দলকে বলবেন ওই দলের পাশে বসে, আপনি বগলে ইট নিয়ে আপনি বলবেন একজন কিছু আইনেন না। এটা কি ধরনের আপনাদের মানে রাজনৈতিক স্ট্যান্ডবাজি? হ্যাঁ, আপনি জামাতের পাশে বসে, আপনি বিএনপির পাশে বসে, আপনি যারা এই যে বাংলাদেশে যে কি বলবো মানে সাম্প্রদায়িকতা যারা উস্কে দিচ্ছে তাদের পাশে বসে আপনি আওয়ামী লীগরা বলছেন যে এটা মুক্তিযুদ্ধের চেতনায় তারা এখন নাই। কিভাবে এটা বলতে পারেন? আপনারা কি রাজনীতি লেখাপড়াও করেন না? আপনারা কি রাজনীতি কিছু বুঝবেন না? না কি এটা না বেশি বুঝেন বলে এই অবস্থা? মাহমুদুর রহমান মান্না তো আমি জ্ঞান পাপি বলি এখন, যে উনি জ্ঞান পাপি, কারণ এক সময় উনার লেখাগুলো আমরা কিন্তু পড়তাম। সেই আমিও তো ছাত্র রাজনীতি 40 বছর হলো দেখেছি, এখন কিন্তু জ্ঞান পাপি। সেদিনও কথার সুর কিন্তু পাল্টে গিয়েছে। আপনার সাথে নাই, আমার সাথে থাকার দরকার নেই। জ্ঞান পাপি নো, আমার সাথে থাকা লাগবে। সাথে থাকলে কিন্তু মানুষের চেতনা না থাকলে রাজাকার সে। তার তো আদর্শগত দিকটা ঠিক থাকবে। এখন বাংলাদেশ আওয়ামী লীগ যদি সরকার চালাতে গিয়া তার ভুল ভ্রান্তি হতে পারে, আপনি যে জ্বালানি তেলের কথা বলছেন তার জন্য তারা মিছিল মিটিং করতে পারে, ওকে ডেফিনেটলি করবে, গণমানুষের পক্ষে যেটা আসবে। কিন্তু আমার যে মুক্তিযুদ্ধের জাতীয় চার যেটা মূলনীতি নিয়ে আমরা যে দেশ স্বাধীন করেছি এবং সেই চেতনা নিয়ে সেই চেতনায় কি আওয়ামী লীগ আছে? থাকার কথা ছিল না। সেই চেতনায় যে নিয়ে বাংলাদেশে দেশ স্বাধীন করেছিল অবশ্যই আছে, কেন নেই? আচ্ছা, এই নিয়ে মানে অন্য আরেকদিন আলোচনা আমরা করব। ওই চারটা মূলনীতির আমরা কোন জায়গা থেকে সরেছি সেটা যদি বলে আমি সেটা বলতে পারি। না, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের বাংলাদেশের দুঃখটা হলো এবং আমরা ব্যাড লাকটা আনফরচুনেটলি এটাই হলো যে যারা এই দেশে যুদ্ধ করেছে এবং যারা বিরোধিতা করেছে ওরাও কেউ বাংলাদেশে থাকার জায়গা করে দিয়েছিল বলে রাজনীতির পরিবেশটা কিন্তু এইরকম। একটা অগণতান্ত্রিক শক্তির সাথে আমি কিভাবে তাকে গণতন্ত্র দেখাবো? আমি পার্সোনালি মনে করি একটা অগণতান্ত্রিক শক্তির সাথে অগণতান্ত্রিক আচরণ করেই গণতন্ত্র রাখতে হবে। ওরা তো গণতান্ত্রিক দলও না, ওরা খুনি, ওরা 71-এর খুনি, ওরা 75-এর খুনি। ওদের সাথে আমাদের ব্যবহার গণতন্ত্র করতে গেলে দেশের জন্য ক্ষতি এটা। আচ্ছা, আমি আসবো আপনার কাছে।
একটু তাদের খন্দকার সাথে মাসুদ, সেই গণতন্ত্রের আমার মনে জোট হয় কিছুই না। আমি এগুলো আমার আমরা একটু পাত্তাই কারেন্ট দিই না। মানে অ্যাফেয়ার্সই থাকবো, এই জোট নিয়ে যে কথা হচ্ছে অথবা তেল গ্যাস নিয়ে যদি কোনো কথা থাকে আপনার শুনবো, পিছনে যাব না। তেল গ্যাসের যে অবস্থা দেশে, আমার ধারণা ছিল আপনি কোনো মিডিয়ায় আওয়ামী লীগের কোনো নেতাকে খুঁজে পাবেন না জবাবদিহি করার কিছুই কি নেই। কারণে? আজকে যদি প্রথম আলো আপনি দেখেন, আওয়ামী লীগের 3 জন মন্ত্রী তারা এটার প্রতিবাদ করেছেন, পত্রিকা লেখছেন নাম না প্রকাশ করার শর্তে। এক, না সেটা ওনাদের আমি বলি শোনেন, ওনার জোটের আমি বলি জোটভুক্ত ওয়ার্কার্স পার্টি বাংলাদেশে মিছিল করেছে তেলের উদ্যোগ বাংলাদেশে এই মুহূর্তে জোট নিয়ে আলোচনা করার সুযোগ নাই। বাংলাদেশে এই মুহূর্তে 5 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ থাকে না। 5 ঘন্টা নিশিরাতের সরকার, 10 ঘন্টা না, অনির্বাচিত। আজকে পত্রিকা দেখেন প্রথম আলো, আরে 5 থেকে 10 ঘন্টা ছিল না। বিদ্যুৎ থাকে না। ওইখানে একটি তো অনির্বাচিত ঝামেলা সরকার, করেছিলেন আপনারা। একটা ফ্যাসিস্ট সরকার, তাদের দ্বারাই সম্ভব। একটা নির্বাহী আদেশে গভীর রাত্রে, নিশিরাত্রে সরকার নিশিরাত্রে 1 লাফে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর ইতিহাসে নাই। আজকে কি কারণে কুইক, আজকে পত্রিকা দেখবেন আপনি, কুইক রেন্টাল বিদ্যুতের নামে নিজের দলীয় লোকজন, আত্মীয় স্বজনকে এই বিদ্যুতের স্টেশন দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে সরকার হায়। সেদিনও আপনি সর্বোচ্চ ব্যক্তিরা বলেছেন এদেশে গ্যাস উত্তোলনের মাধ্যমে পেট্রোল ডিজেল আমরা উৎপাদন করি। আদৌ হয় না, এদেশে আদৌ হয় না, এটা আমদানি করতে হয়। সেই টাকা আজকে আপনার জনগণের পকেট থেকে নিয়ে যান, জনগণের পকেট কেটে সেটাকে আপনি শুরু করছেন। এটা মুক্তিযুদ্ধের চেতনা, ইট ইজ কল মুক্তিযুদ্ধ। আজকে আপনার দল করলে আপনি মুক্তিযোদ্ধা, আপনার দল না করলে আমি রাজাকার। না সেটা তো বলি তাদের নাই। সিদ্দিকী আপনারা কালকে বলবেন রাজাকার। নো, আপনারা জামাতকে নিয়ে মিটিং করেন, আমরা বুঝি কাকে আপনারা জামাতকে নিয়ে পাশে রাজাকার বলতে হয়, বসেছেন, কারা রাজাকার আর নিজামী কারা সাহেবের রাজাকার না। নেতৃত্বে আপনারা নিজামী সাহেবের নেতৃত্বে ইমামতিতে নামাজ পড়েছেন। আজকে মুজাহিদ সাহেব জামাতের, আমি পার্সোনালি তার সাথে কথা বলেছি, প্রাইম মিনিস্টারের সাথে তার সম্পর্ক কথা তিনি অকপটে স্বীকার করেছেন। তখন আপনারা পাশে বসিয়া, তখন জামাত ইসলাম মুক্তিযোদ্ধার সপক্ষে দল হয়েছে। আজকে আমরা স্পষ্ট বলতে চাই, এ দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, এই সরকারের লুটপাট অন্যায়ের বিরুদ্ধে যেমনিভাবে 72 থেকে 75 সনে যারা সংগ্রাম করেছে, সেই বিরুদ্ধে যারাই থাকবে তাদেরকে নিয়ে আমরা ঐক্য করবো এই সরকারের বিরুদ্ধে। আজকে বলেন লজ্জা হয় নমকে বসা। ইনু সাহেব 15 আগস্ট এইটা সামনে, 15 আগস্টের এই সময়, এত বড় একটা বিয়োগান্ত সময়, তিনি ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে কি চিৎকার করেছিলেন। তাই সাহেবের ভাই আনোয়ার সাহেব বেঁচে আছেন, বিজি বানাইছেন তাকে, যে ল্যাঙ্গুয়েজ পত্রিকা ব্যয় করেছে, আজকে এখানে বলতে চাই না কি বলেছিলেন, সেটা যদি আপনি শোনেন, আমি চ্যালেঞ্জ করে বলি, আপনি এখান থেকে টকশো রেখে চলে যাবেন। তাকে আপনি বিচি বানান নাই। ইনু সাহেবের পাশে বসাইয়া, পাশে বেগম খালেদা গালাগালি করছে তথ্যমন্ত্রী, তখন বাহাবা দিয়েছেন, তখন তারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়েছে। ডক্টর জাহিদুর রহমান, আমরা আলোচনা করছিলাম, আপনি নিজেই বলেছেন আপনাদের সম্পর্কে অনেক বিরূপ কথা আছে। আমি যদি সেদিকে আর না যাই, তারপরে বলবো যে আসলে একদম সত্য করে শুনবো যে কোনো এই সরকারের বিরুদ্ধে কোনো ভিন্ন কৌশল থাকবে কিনা নতুন জোটের, নতুন রাজনীতিতে। আরেকটু কথা শুনতে চাইব যে এই যে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে রেকর্ড পরিমাণে বাড়লো, এই নিয়ে আপনাদের কোনো মানে নতুন কোনো কর্মসূচি আছে কিনা, আপনারা করছেন? তারপর ধন্যবাদ। এই প্রশ্নে যাওয়ার আগে দুটো কথা একটু জবাব দেওয়া জরুরি। একটা হচ্ছে স্বাধীনতার চেতনা বলতে ভাইয়া যেটা বলেছেন 4টা বিষয়ের কথা, এগুলো আমরা 72-এর সংবিধানে লিখেছি। কিন্তু আমি যেটা বলেছি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা তারও আদি, যেই 3টা কথা আমরা বলি, সেই 3টা ওখানে ছিল এবং আমি ওটাকেই মূল স্বাধীনতার চেতনা বলি। আর গণতন্ত্রের কথা বলছেন, ঠিক আছে, আমরা যদি একটা মানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কেন, একটু দরকার আছে এই কথাটা বলার। 70 সালে আমরা একটা নির্বাচনে জিতেছিলাম, 70-এর নৌকা নির্বাচনে জিতেছিল শেখ মুজিবুর রহমান, বা পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, তাই তো কথা, ক্ষমতা দেয়া হয়নি। মজার ব্যাপার, ইয়াহিয়ার অধীনেও কিন্তু একটা জেনুইন সহি নির্বাচন হয়েছিল, আপনি ক্ষমতা ট্রান্সফার করেন নাই, সেজন্য রীতিমতো আমরা যুদ্ধ করে একটা দেশ হয়ে গেছি। তার মানে নির্বাচন এবং ট্রান্সফার অফ পাওয়ার স্মুথলি হয় নাই বলেই হয়েছে। পৃথিবীর ইতিহাসে বহু জায়গায় গৃহযুদ্ধের কারণ এটা, আর আজকের বাংলাদেশে সেটার কোনো অস্তিত্ব নেই, সুতরাং গণতন্ত্রের গও নেই।
2 নম্বর কথা খুব ইম্পর্টেন্ট, নির্বাচন যদি ইভেন সহি হয়ে আপনি ক্ষমতায় থাকেন তারপর আপনি খারাপ হবেন না এরকম বলা যায় না। পৃথিবীতে ফ্যাসিজম কনসেপ্টটা তৈরি হয়েছে বেনিতো মুসোলিনির হাতে। খোঁজ নিয়ে দেখেন সে কি পরিমাণ জনপ্রিয় হয়ে ভোটে এসেছিল। সেম গোজ ফর অ্যাডলফ হিটলার, কত জনপ্রিয় হয়ে ভোটে এসেছে, তারপর এক একজন যে পরিমাণ ফ্যাসিস্ট হয়েছে পৃথিবীটাকে ধ্বংসের মুখে নিয়ে গিয়েছিল। সুতরাং নির্বাচন, সহি নির্বাচন দিয়ে ক্ষমতায় এসেও ওনারা 8 সালের নির্বাচনটা অনেকে সমালোচনা করলে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা ঠিক নির্বাচন ছিল। এসে ওনারা যে রেজিমটা এখন গিয়ে দাঁড়িয়েছে ওই কথাটা মনে করিয়ে দেয়। তেল নিয়ে একটু বলি, তারপর আপনার ওই সমালোচনার প্রশ্নে আসবে। প্রথম হচ্ছে আমাদের একটা কর্মসূচি আছে, আমাদের 11 তারিখেই একটা কর্মসূচি আমরা মাত্র বসেছি। আমরা আজকেও ইনফ্যাক্ট এটা নিয়ে সভা করেছি। আমরা একটা সভা এবং বিক্ষোভ মিছিল করব। আমাদের মধ্যে আলোচনা আছে এই তেলের দাম ঠেকানোর জন্য আমরা কি করতে পারি সেগুলো করব। তবে আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন আছে, আমরা আন্দোলন করব ঠিক আছে, তেলের দাম নিয়ে গভর্নমেন্ট যে জায়গায় চলে গেছে, গভর্নমেন্ট আসলে তেলের দাম, এটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলা দরকার 2-3টা পয়েন্ট। সেটা হচ্ছে আমরা বলছি না হঠাৎ করে এত বাড়িয়ে দিল ওই দিল, আমি না গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে তেলের দাম এভাবে তারা বাড়িয়েছে। ধন্যবাদ কেন? আমাদের দেশের বহু তথ্য কিন্তু আমরা পাই না। আপনি যখন পদ্মা সেতুর উদ্বোধন করে নাচ গান করছেন, দারুণ উৎসব করছেন, আমরা কিন্তু বুঝতে পারি নাই। আপনি তো তখন সংসদ অধিবেশন চলছে, 25শে জুন আপনি এটা করেছেন। অধিবেশন শেষ হওয়ার 3 দিনের মধ্যে, মানে ওখান থেকে 1 সপ্তাহ পর আপনি বলছেন আমার প্রজেক্ট কাটছাট করো, বিদেশে যাওয়া যাবে না, ওই করা যাবে না, অনলাইনে মিটিং করো। তার মানে দেশের ইকোনমির অবস্থা খুবই খারাপ, কিন্তু আপনি ওটা লুকিয়ে রেখেছিলেন। IMF আসলো প্রথমবার, অর্থমন্ত্রী বলছেন না আমাদের লোন টোন আমরা চাই নাই। পরে IMF যখন নিজেইটা প্রকাশ করে দিল, তারপর 7 দিন পর আপনি স্বীকার করছেন আর বলছেন আমরা ভাব দেখাই। একদম উনি এই শব্দটা ব্যবহার করেছেন। সো জনগণ হিসাবে না আমরা আমাদের দেশের ইকোনমির অবস্থা কোথায়, ওনারা তো প্রোপাগ্যান্ডায় বিশ্বাস করে, আমাদের মাথাপিছু আয় এত হয়েছে, জিডিপি গ্রোথ এত হয়েছে, ইত্যাদি ইত্যাদি, ফলে আমরা তথ্য পাই না। এটা না একটা জিনিস প্রকাশ করে দিয়েছে। নাম্বার 1, আপনি IMF এর কাছে এখন নাকে খত দিচ্ছেন লোন পাওয়ার জন্য। হ্যাঁ, সংক্ষেপে কিছুদিন আগে আপনি ওই পদ্মা সেতুর সময় বিশ্ব ব্যাংক সহ সবাইকে, ওয়েস্টদেরকে খুব চাপ দিয়েছেন, আপনি এই করে ফেলেছেন, এখন IMF এর কাছে লোন চাচ্ছেন। একটু আগেই আপনি বাড়িয়ে দিয়েছেন যাতে বলতে পারেন আমি এই শর্তের জন্য কোনো, যদিও কনফ্লিক্ট হয়ে গেছে, অর্থমন্ত্রী বলছেন না, পরিকল্পনা মন্ত্রী বলছেন IMF এর জন্য। নাম্বার 2 হচ্ছে এত বেশি কেন, একটা জিনিস খুব জরুরি, বিশ্ববাজারে তেলের দাম কমছে এবং যেটা আরো জরুরি কথা, অনেক ইকোনমিস্ট বলছেন না, ভবিষ্যতে ট্রেন্ড কমতে থাকবে। কেন এটা একটু দর্শকদের জেনে রাখা দরকার। ওয়েস্টে কিন্তু একটা একটা রিসেশন শুরু হয়েছে, মন্দা শুরু হয়েছে। বিখ্যাত অর্থনীতিবিদ নরিয়াল রুবিনি প্রজেক্ট সিন্ডিকেটে একটা কলামে ক্লিয়ারলি বলেছেন যে মোটামুটি মাঝারি মানের একটা মন্দার মধ্য দিয়ে ওয়েস্ট যাবে। সো তেলের দাম কমছে শুধু না, এটার ভবিষ্যৎ ফোরকাস্ট হলো কমবে আরো। এই সময় আপনি তো বাড়িয়েছেন, তাতে কি প্রমাণ হয় জানেন? আপনার ক্যাশ টাকাও নাই। আপনি যে একটা গভর্নমেন্ট রান করবেন, আপনার অপারেশনাল কস্ট বা কিছু ডেভেলপমেন্ট কস্ট, মানে আপনি যেগুলো নাম দিয়ে কিছু নিজেরও কিছু পকেট ভারী করবেন, ওই টাকারও ক্রাইসিস আছে। তেলে যেহেতু একটা মনোপলি আছে, আপনি এখান থেকে আমাদের চামড়া তুলে নিতে চাইছেন আর কি, আমার তার উপায় নেই। জি জনাব আনোয়ার ইসলাম, আপনি অর্থনীতি ছাত্র, যেটি বললেন কথার তো কোনো বেজও নাই, কোনো ভিত্তিও নাই। না কেন, মানে কেন বলছেন? কি বলছে যে অর্থনৈতিক অবস্থা যে খারাপ, না সরকারের হাতে যে টাকা নাই, গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা, যে গ্লোবাল ইকোনমিক্যাল যে কন্ডিশন ইন দ্য ওয়ার্ল্ড, সব জায়গাতেই তো এই অবস্থা। আজকে তেলের দাম কমছে, উনি যেটা বললো, আসলে ব্যাপারটা সেটা না। তেলের দাম কমা কারণটাই হলো যে বিশ্বে অলরেডি শুরু হয়ে গেছে যে কৃষ্ণতা সাধন করা, কম কিনা, না যেটা প্রত্যেকেই তাই করছে। অনেকেই এই তেলটা মানে তাদের অ্যাটিটিউডটা এখন কম ব্যবহার করা, কম ব্যবহার করা, যে কারণে কিন্তু তেলের দামটা কমছে। হ্যাঁ কমছে তো, আমি বলছি একটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে ব্যাপারটা, সেই ডিমান্ডটা কিন্তু মানে ব্যবহার কম করার কারণে এটা কমছে। তেল তো বিদ্যুৎ না, যেটা আজকে খরচ করতে রেখে দিবে। এই যে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপারটাও কিন্তু এটা, যে কারণে এটা হচ্ছে। ওপেক মাঝে মাঝে এই সিদ্ধান্তগুলো নেয়, যেটা তাদের ডিমান্ড বাড়ানোর জন্য, দাম বাড়ানোর জন্য তারা সেটা করে। আপনি অর্থনীতির কথা বলেন, বাংলাদেশে যেটা করা হয়েছে, আমার নেত্রী যে কথাগুলো বলছেন যে কৃষ্ণতা সাধন করেন, এগুলো হয়েছে কি, আপনারা এতে কি বলে শ্রীলঙ্কার যে বারবার উদাহরণ দেন, ওখানে কিন্তু ট্যাক্স কমাই দিয়েছিল, মানে সাময়িক জনপ্রিয়তা নেওয়ার জন্য, এই জন্য কিন্তু গেছে কিন্তু সেটা। তারপর অর্গানিক পদ্ধতিতে গেছে, এটাও কিন্তু ওখানকার বুদ্ধিজীবীরা এমন পরামর্শ দিয়েছিল, সেটার জন্যও কিন্তু শ্রীলঙ্কা গেছে। তো বাংলাদেশের সেই কারণে না, বাংলাদেশটা আমাদের এই যে তেলটা যেটা দাম বাড়িয়েছে বলছেন কেন, আমি ভর্তুকি দিচ্ছি না বলছি। আপনি যদি স্লোগান করেন তেলের দাম বাড়লো কেন, শেখ হাসিনা জব চাই, এটা তো বলা উচিত না।
আপনাকে বলতে হবে ভর্তুকি কেন দিবেন না, সাবসিডি কেন দিবেন না, শেখ হাসিনা জবাব চায়। আপনি সেটা বলতে পারেন। কারণ বাজার মূল্য যেটা করা হয়েছে, যে সিস্টেমটা, ইন্ডিয়াতে এক একটা প্রদেশে এক একটা তেলের দাম কেন, তারা প্রত্যেকদিন বাজার মূল্য মনিটর করে এবং বাজার মূল্যের হাতে তাদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশে আপনি আসবেন না, বাংলাদেশে একটা ধনতান্ত্রিক আপনি প্রাইসিং সিস্টেম করবেন, থেমে যান, সোশ্যালিজম করবেন। ওই যে আপনি একই কথা বলছেন ভাই, থামেন এখানে, আসুক, আপনাকে আবার আসবেন। আমি আপনার প্রসঙ্গে একটা কথা বলি যে ভর্তুকি নিয়ে খুব একটা উদ্ভট ব্যাপার আছে। সেটা হলো আপনি তেলে ইম্পোর্ট করছেন, করে বাংলাদেশ তেলের উপরে বিভিন্ন রকম ট্যাক্স বাবদ 10 থেকে 12,000 কোটি টাকা প্রতি বছর তুলে নেন আপনি। এরপর যদি আপনি কিছু কম দামে বিক্রি করেন, আপনি ভর্তুকি বলছেন। আপনি কিন্তু ওই দামটা, ওইটা কিন্তু আপনার জবাব দেবেন। গত 9 মাসে কি অবস্থা ছিল আপনি জবাব দেবেন, কোনো অসুবিধা নাই। গত 9 মাসে 7 থেকে 8,000 কোটি, আমি একদম ডেটা দিয়ে বলছি, 7-8,000 কোটি টাকা সাবসিডি আপনি দিয়েছেন। কিন্তু এর আগে আপনি 7 বছরে 43 বা 48,000 কোটি টাকা আপনি প্রফিট করেছেন। এখনো সারা বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ডিপোজিটরকে পেট্রোলিয়াম কর্পোরেশন। 23 থেকে সব এই প্রফিটটা কত করছে? আসুক শেষ, সেই প্রফিটটা কত করছে? 7 বছরে 48,000 কোটি টাকা প্রফিট আছে। কি গ্রস প্রফিট না নেট প্রফিট? নেট প্রফিট। আমি আপনাকে কনফার্ম, আপনার ট্যাক্স নেট প্রফিট? হ্যাঁ, আমি আপনাকে আপনার ধারণা ভুল, আপনাকে কনফার্ম করছি। এটা আপনি গ্রস প্রফিটের কথা বলছেন। আরেকটা কথা একটু জবাব দেবেন, কিন্তু নেট প্রফিট আপনার ট্যাক্স কত আসে সেটা আপনি ক্যালকুলেশন করেন। আপনি প্রতি বছর 10-12 হাজার কোটি টাকা এখান থেকে ট্যাক্স নিচ্ছেন, এই তেলের উপর থেকে নিয়ে দাম বাড়াচ্ছেন। নাম্বার 2 হচ্ছে যদি কিছুটা সাবসিডি দিতে হয়, সাবসিডি কমাবেন। আর একটা কথা যোগ করে শেষ করি, ভারতের সমান না করলে নাকি এটা ভারতে পাচার হবে। বিজিবির একজন প্রতিনিধি খুব ক্লিয়ারলি জবাব দিয়ে বলেছেন এখানে কোনো পাচার টাচার হয় না, পাচার হয় না। জি প্লিজ। না, উনি যেটা বলছে সেটা তো আসলে একটা মানে হাইপোথেটিক্যাল কথাবার্তা বলছে। আর বিপিসি তো আসলে এটা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, বিপিসি কিন্তু আমাদেরই মানে একটা সংস্থা। এবং বিপিসিটা আসলে এমনই একটা ইম্পর্টেন্ট জিনিস যে একটা ব্লাডের মতো, যে সে যদি বাড়ে কমে তো গোটা প্রত্যেকটা সেক্টরে কিন্তু এর প্রভাবটা পড়ে। এখন এই সরকারের উচিত ছিল, আমি যেটা বলি যে উচিত ছিল যখন থেকে প্রাইস বাড়ছে তখন থেকে অ্যাডজাস্ট করা, আবার যখন কমছে সেটাকে অ্যাডজাস্ট করা। এখন 9 মাস তারা দেখেছে যে দেখি না যদি এটা না বাড়ায় থাকা যায় কিনা, না বাড়ায় কিছু করা যায় কিনা। কিন্তু পরিশেষে যখন দেখছে যে না এটা বেড়েই চলছে, তখন এই প্রাইসটা কিন্তু অ্যাডজাস্ট করতে হয়েছে। যে 50,000 লাভের কথা বলা হচ্ছে আসলে এটা গ্রস প্রফিটের কথা তারা বলা হচ্ছে। কিন্তু নেট প্রফিট করতে গেলে সেখানে অপারেটিং কস্ট আছে, মার্কেটিং এন্ড সেলিং ডিস্ট্রিবিউশন কস্ট আছে, সেখানে ট্যাক্স আছে, সেখানে ফাইন্যান্সিয়াল চার্জ আছে। এগুলো করার পরে কতটুকু থাকে এবং সেটা দিয়ে কিন্তু অলরেডি তাদের ইন্টারনাল অনেকগুলো প্রজেক্ট কিন্তু তারা ডেভেলপ করছে। তাহলে কি বিপিসি না? আমার কথা হলো এটা তো একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি না। বিপিসি যদি এখানে ডেভেলপ করে, বিপিসি যদি আপৎকালীন আমাদের বহুত সময় আসে, একটু বলতে দিলে বিপিসি কে আসলে আপনার দৃষ্টিতে, আপনি ইকোনমিক্স, বিপিসি কে আসলে লস করলো? কিছু সময় লাভ করে, কিছু সময় হয়তো লস করে। এই বিপিসি যখন সারা বিশ্বে যখন দাম অনেক বেড়ে গেছে, এই বিপিসি কি আপনাকে সাবসিডি দেয় নাই? তখন তো আপনি বলেন নাই সাবসিডি দিয়েছে, এই 8,000 কোটি টাকা যে সাবসিডি দিল তখন তো আপনি কিছু বলেননি। লাভ যে করছে 40,000 কোটি টাকা। না 40,000 টাকা লাভ না, এটা আপনাদের ভুল ধারণা, ক্যালকুলেশন। অন্য প্রবলেম আছে খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের ইতিহাসে স্বায়ত্তশাসিত সংস্থা নিয়ে প্রজেক্টের কথা বলছি, এটা ভুল। স্বায়ত্তশাসিত সংস্থার কর্পোরেশনগুলো যেগুলো আছে এগুলোর টাকা ওদের কাছেই থাকতো। সরকার গত বছর না তার আগের বছর একটা আইন করেছে, এদের ফান্ড সব সরকার তার নিজের কোষাগারে নিয়ে গেছে। সুতরাং বিপিসি যে ইনস্ট্যান্টলি করবে সেগুলো এখন সে করতে পেরে উঠতে পারছে না, কারণ এই টাকা সরকার নিয়ে গেছে। আগে তার তো হবে না, একটু খন্দকার সরকার নিয়ে যাবে না কিসের জন্য? সবকিছু তো সরকারের দায়িত্ব। আপনি বিদ্যুৎ না থাকলে সাবসিডি তো সরকারিকে দিতে হয়। আজকে যদি আপনি যা কিছু করছেন রাজপথে, আপনি শেখ হাসিনাকে বলছেন, তো সরকার কেন কন্ট্রোল, আরো বেশি কন্ট্রোল করা উচিত। যে খন্দকার মাসুক একেবারে 30 সেকেন্ড, আমি একদম সময় বেশি চলে গেছি। আমি অত্যন্ত দুঃখী সাহেব বলতে হয়, আমি ইদানিং এই সরকারের কয়েকটি জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত আমাকে ব্যথিত করেছে। কিন্তু আওয়ামী লীগের বন্ধুরা একজন লোক নাই যারা জনগণের পক্ষে কথা বলতে সাহস রাখে। কারণ ছোট্ট একটা কথা বলবো, 1974 সনে যখন বাকশাল কায়েম হয় তখন ব্যারিস্টার মনির হোসেন, নুরে আলম
সিদ্দিকী না, না, দাঁড়িয়ে আমার বলেছিলেন, অন্য আর কিছু দাঁড়িয়ে নিতে- বলেছিলেন, নিতে- নিতে পারছি বঙ্গবন্ধু না। আপনি করতে পারেন না, নিতে আপনি পারবেন, শেষ আপনি হয়ে গেছে। 16 বছর শেষ জেল সময়। খেটেছেন, এটা করতে পারেন না। আওয়ামী লীগের কেউ নাই পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারলো না যে আমি ওয়ার্কআউট করতে না, না, পারলাম জনগণের- জনগণের পক্ষে থেকে। জনগণের যে এই কষ্ট হচ্ছে এই না, এই জনগণের এটা কি- পিকপকেট এটা তো আমরা অস্বীকার করছি মাননীয় না। প্রধানমন্ত্রী অথবা সংসদ না, থেকে না। আপনি এটা পারেন না। আর জনগণের জনগণের যে কষ্ট পকেট হচ্ছে না, এটা তো মারতে আমরা আপনি বুঝছি না। পারেন না। এই বাংলাদেশে কি খালি কারণ বিএনপি আছে? তারা আওয়ামী লীগ নাই? জনগণের ভোটে নির্বাচিত নয়, আওয়ামী লীগ আগামী কষ্ট দিনও করছে না, তাদের সবাই করছে। জনগণের ভোটের প্রয়োজন হবে কিন্তু না, আমি বলছি তার এটাই তাদের যৌক্তিকতা। চিন্তা। জি প্লিজ। যে বাধ্য হয় সরকারকে এটা এই অপ্রিয় এর কাজটা করতে এর হয়েছে। ফলাফল অতি বাধ্য সত্বরই হয়ে। আপনারা পাবেন। কিন্তু শেষ করতে হবে সরকার আমাদের। এই জনগণের লাল কার্ড হাতে নিয়ে বসে আছে আমাদের জন্য। বেনিফিট পাবে। ইনশাআল্লাহ এই সেদিন জনগণকে বাকি শেষ নাই। করতে হবে। জনগণকে ভবিষ্যতে পড়বেন। মানে শ্রীলঙ্কা কি বলবো, শ্রীলঙ্কা তো নিরাপদ রাখার কিছু জন্য কাপড় কিন্তু চোপড় ছিল। সরকারের জিনিসগুলো আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের কাপড় চোপড় অপ্রিয় থাকবে না। অপ্রিয় আচ্ছা, বিষয়গুলো। শেষ করতে হবে, আমার একেবারেই সময় নেই। খন্দকার মাশরুকুর রহমান, ডক্টর জাহিদুর রহমান এবং ডক্টর জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।